করোনার ধাক্কায় আবারও ভুগছে বিশ্ব। নতুন চেহারায় দেখা দেয় করোনা এখন এদেশেও। সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসালয়েও। হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। দর্শক, কোভিড সহ সেসব রোগের চিকিৎসা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ডক্টর অন-কল উইথ বিকন ফার্মাসিউটিক্যালসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। এই অনুষ্ঠানে থাকবেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই পর্যায়ে আজকের আমাদের আলোচনার বিষয় করোনার স্বল্প ও দীর্ঘমেয়াদী চিকিৎসা। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 0298240052 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি ডাক্তার আবু সাইদ শিমুল। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি আমাদের সাথে যোগ দেবেন। আজকে আমাদের সাথে আছেন ডাক্তার জুবায়ের আহমেদ, মেডিসিন স্পেশালিস্ট ও কনসালটেন্ট, ল্যাভিট হাসপাতাল। দর্শক, যেমনটি বলছিলাম, আজকে আমাদের আলোচনার বিষয় করোনার স্বল্প এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা। যত দিন যাচ্ছে তত কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা নিয়ে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি অনেক করোনার রোগী যারা ভালো হওয়ার পরও আসলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, তাদের অনেকে শ্বাসকষ্ট, দুর্বলতা, সেই সব বিষয় নিয়ে আলাপ করব। সেই সাথে সাথে আমরা আলাপ করব স্বল্প মেয়াদীর চিকিৎসা নিয়ে। ডাক্তার জুবায়ের ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। যে আমরা প্রথমে ওনাকে যেটা প্রশ্ন করতে চাই যে সাধারণভাবে এই চিকিৎসার আগে একজন মানুষ, যারা সাধারণ দর্শকরা দেখছেন, তারা কখন মনে করবেন যে উনি করোনা আক্রান্ত হয়েছেন, যে এখন আমার চিকিৎসকের কাছে যাওয়া উচিত কিংবা পরীক্ষা করা উচিত? ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানার জন্য। সরি, আমি আরো দুটো টক শোতে ছিলাম সাইমালটেনিয়াসলি, তাই সংযুক্ত হতে সময় লেগে গিয়েছে। জি। তো আমি যেটা বলতে চাই যে গত 1.5 বছর ধরে আসলে আমরা ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং আমরা ব্যাপক জনগণ কিন্তু কোভিড এর সাইন সিমটম নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনার মাধ্যমে সবাই কিন্তু এডুকেটেড। অন্তত কোভিড এর লক্ষণ, সেটা সর্দি, কাশি, জ্বর হোক, পাতলা পায়খানা হোক, বুকে ব্যথা হোক, পেটে ব্যথা হোক, এমনকি চোখে ব্যথা হোক, অথবা আনইউজুয়াল টাইপের হেডেক হোক, সবগুলো সম্বন্ধেই কিন্তু আমরা অবগত আছি। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে আমরা অবগত হওয়ার মাধ্যমে চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়াটা, যেরকম গত বছরের ফার্স্ট মেসেজ ছিল যে বিন্দুমাত্র সন্দেহ হলে এই যে মিনিমাম চেস্ট সিমটমস, হেডেক, চেস্ট পেইন, আনইউজুয়াল রকমের কাশি অথবা শ্বাসকষ্ট অথবা পাতলা পায়খানা, এগুলো দেখা মাত্রই যেন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, অনলাইনে অথবা অফলাইনে, এবং এর মাধ্যমে চিকিৎসা নেই। এবং যাদের রিস্ক ফ্যাক্টর আছে, এক্সট্রিমস অফ এইজে যারা আছেন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ বা অন্যান্য রকমের তারা বা পোস্ট সার্জিক্যাল পেশেন্ট যারা রয়েছেন, রেনাল ফেলিয়ার পেশেন্ট রয়েছেন, তারা যে আর্লি চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাওয়ার যে সুযোগ রয়েছে, এই মেসেজগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে অলরেডি আলোচিত হয়েছে। কিন্তু সব আলোচনার পরেও আমরা কিন্তু ব্যাপক অংশে মানুষকে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত অবগত এক্সপার্ট করতে পারেনি যে স্বাস্থ্য প্রটোকল মেনটেন করা, মাস্ক ব্যবহার, সোশ্যাল ডিস্টেন্সিং এবং অপ্রয়োজনীয় চলাফেরার মাধ্যমে যে এই রোগটাকে প্রতিরোধ করা যাবে। জি জি, আমরা প্রতিরোধের বিষয়টা আসলে অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আসবে। ডাক্তার জুবায়ের, যেটা সবার অনেকের কনসার্ন, যে হাসপাতালে যার ক্ষেত্রে এক ধরনের ভীতি কাজ করে বা যারা মাইল্ড কেস, অ্যাসিমটোমেটিক, বাসায় বসে তাদের কি কি করণীয়? এখন একটা ব্যাপার হলো যে এটা একটা দুঃখজনক সত্য যে গত বছর অনলাইন যে ট্রিটমেন্ট ব্যবস্থার বিভিন্ন পোর্টাল গুলো করেছিল, তারা কিন্তু নিজেদের অনলাইন পোর্টাল অ্যাডভাইস গুলোকে আপডেট করেনি। জি জি, একজন দর্শক রয়েছে, এই বিষয়ে আমরা জানবো। দর্শকদের প্রশ্নটা একটু শুনে নিচ্ছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম আশিক, আমি ধানমন্ডি থেকে বলছিলাম। জি। আমার বাচ্চার 1 বছর বয়স। জি। 3 দিন যাবত তার জ্বর আসছে। জ্বর 100, 101, 102 এভাবে ওঠানামা করছে। জি। আমি শুধুমাত্র নাপা সিরাপ খাওয়াচ্ছি 4 ঘন্টা পর পর। জি। সেইখানে তার জ্বর 4 ঘন্টা শেষ হইতে হইতে আবার জ্বর অনেক বেড়ে যাচ্ছে। জি। আচ্ছা। আর জ্বর, মাথাটা অনেক বেশি গরম থাকছে। জি জি, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে যদি কথা বলেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আমরা যেটা জানতে চাইছি যে সর্দি, কাশি এমন কি কিছু আছে, বা পরিবারের বড় অন্য সদস্যরা কি সর্দি, কাশি বা এই ধরনের জ্বরে আক্রান্ত কিনা? না, কারোরই সর্দি, কাশি, জ্বর আমরা
ফ্যামিলিতে 3 জন, কারোরই কোনো সর্দি কাশি জ্বর নাই। আরেকটা বিষয় যে এখন বলা হচ্ছে যে ডায়রিয়া বা এমন কিছু আছে কিনা। না, এটাও নাই, এটাও জি নাই। জি, ডাক্তার জুবায়ের আপনি শুনছিলেন। জি, আমি শুনতে পাচ্ছি। তা আমি দর্শকের উদ্দেশ্যে এটা বলতে চাই যে গত ৩ থেকে ৪ সপ্তাহ ধরে কিন্তু আমরা অসংখ্য ল্যাবেট হাসপাতালে আমরা অসংখ্য বাচ্চা রোগীদেরকে দেখেছি যাদের বয়স বিলিভ মি ৭ মাস বয়স থেকে ১২ বছর বয়স। এবং এদের অনেকেই অনেক ক্ষেত্রেই আমরা সিটি স্ক্যান করতে আগ্রহী ছিলাম না। সিম্পটম উপর বেস করে এবং কোভিড টেস্ট যেহেতু পজিটিভ ছিল তাদের ক্ষেত্রে তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি। কিন্তু আতঙ্কের বিষয় ছিল যে তাদের যেহেতু জ্বর ছিল এরকম ২-৩ দিনের বেশি, সর্দি ছিল, শ্বাসের আওয়াজ ছিল। আমরা আমরা যৌক্তিক কারণে, মেডিকেল কারণে এবং মা-বাবার আগ্রহের কারণে তাদের সিটি স্ক্যানও করিয়েছি। বিলিভ মি আমরা যেমন ১ বছরের চেয়ে কম বয়সী বাচ্চাদের টেস্টে কোভিড এর লক্ষণগুলো পেয়েছি, ৮ বছর বয়সী বাচ্চার ক্ষেত্রেও পেয়েছি, ১২ বছর বয়সী বাচ্চার ক্ষেত্রেও পেয়েছি। এর মধ্যে মজার ব্যাপার হলো যে এর মধ্যে ৩টে বাচ্চার কিন্তু টেস্ট নেগেটিভ ছিল। তাদের ক্ষেত্রে যদি সিটি স্ক্যান যদি আমরা না করতাম তাহলে কিন্তু ধরতেই পারতাম না যে তাদের টেস্টে যে মানে কোভিড সংক্রান্ত পরিবর্তনগুলো রয়েছে। তো আমার কথার মেসেজটা হলো যে বর্তমানে যে ট্রেন্ড বা বর্তমান যে ধরনের ইনফেকশনের কারো ৩ দিনের বেশি জ্বর, সর্দি, কাশি, বুকে ব্যথা এবং এই সিম্পটম গুলো থাকলে অবশ্যই আমরা ডাক্তারের শরণাপন্ন হব যারা কোভিড চিকিৎসায় অভিজ্ঞ, এবং ডাক্তারই সিদ্ধান্ত নেবেন যে তার চিকিৎসার জন্য কি কি। উনি তো অবশ্যই শারীরিক পরীক্ষা করবেন। আমরা যেরকম প্র্যাকটিক্যালি আমাদের চেম্বারে বসে বা আমাদের হসপিটালে বসে আমরা রোগী দেখছি, ডাক্তার কিন্তু প্র্যাকটিক্যালি ওকে দেখতে হবে, দেখে সিদ্ধান্ত নিতে হবে এটা কি কোভিড ইনফেকশন কিনা এবং তার সিভিয়ারিটি কতটুকু এবং তার ট্রিটমেন্ট কতটুকু দরকার। কারণ এখন যে সময় শুরু হয়েছে মিউট্যান্ট ভেরিয়েন্ট, সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ, এই সময় কিন্তু এই রোগগুলোকে মোটেও সাধারণ ফ্লু বলে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমি মনে করি আপনি অবিলম্বে একজন করোনা চিকিৎসায় অভিজ্ঞ ডাক্তারের সম্মুখীন হন, একজন মেডিসিন বিশেষজ্ঞের সম্মুখীন হন বা একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সম্মুখীন হয়ে অবশ্যই আপনার বাচ্চাকে দেখান এবং তার যথার্থ ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে বিফোর এটা অতিরিক্ত দেরি হয়ে যাওয়ার আগে। কারণ আমরা কিন্তু প্রচুর কমপ্লিকেটেড কেস এখনো পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওনার জন্য আমাদের এইটাই পরামর্শ হবে যে অবশ্যই উনি যেন এই মুহূর্তে হয়তো প্যারাসিটামল বা এই ধরনের ওষুধগুলো খাক, কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে উনি হয়তো পরবর্তী পদক্ষেপ নেবেন। আমরা স্বল্প মেয়াদী চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাই যে করোনার তো আসলে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী দুটো চিকিৎসা রয়েছে। স্বল্প মেয়াদী চিকিৎসার ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা থেকে কি করছেন সেই বিষয়ে আমরা আলাপ করব। যে স্বল্প মেয়াদী চিকিৎসা আমি একটু আপনাকে একটু বিস্তারিত বলতে চাই। অনেকে দেখা যাচ্ছে খুব দ্রুত স্টেরয়েড নিয়ে নিচ্ছেন, বাসায় বিভিন্ন ধরনের পেটে এনক্সোপাইরিন বা ইঞ্জেকশন নিচ্ছেন, তো এই সব সামগ্রিক বিষয় নিয়ে যদি একটু বলতেন। আমরা জানি যে কোভিড সাধারণত মাইল্ড অর্থাৎ হালকা, মাঝারি এবং তীব্র আকারে দেখা যায়। তবে ব্যাপক অর্থে গত ১.৫ বছরের অভিজ্ঞতা আমি ব্যক্তিগতভাবে প্রায় ১.৫ লক্ষ রোগী দেখেছি। আমাদের অভিজ্ঞতা বলে যে 80% কেসে কিন্তু আমরা মাইল্ড সিমটম থাকে। মাইল্ড সিমটমের ক্ষেত্রে সাধারণত প্যারাসিটামল, মন্টিলুকাস এবং অবশ্যই ভিটামিন ডি প্রয়োজনীয়তা রয়েছে। ক্যাবো বা আইভেরা সম্বন্ধে অর্থাৎ যে ট্যাবলেটগুলো ব্যবহার হচ্ছে এগুলোর কোনো সাইন্টিফিক কোনো বেসিস নাই, এগুলো রংলি প্রেসক্রাইবড এবং এরা ফলস সেন্স অফ একটা কমফোর্ট দিয়ে থাকে যেটা আলটিমেটলি কমপ্লিকেশনগুলো বাড়ায়। তবে একটা ব্যাপার হলো কিছু রোগীরা হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে তীব্র রোগীর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, সব বয়সীরাই। তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা জরুরি। তবে গ্রসলি আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই যে কারো যদি শারীরিক অসুস্থতা ৩ থেকে ৫ দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে বা সিম্পল প্যারাসিটামল, অ্যান্টি অ্যালার্জিক, এবং যাদের ক্ষেত্রে অ্যাজমা বা হার্ট ডিজিজ রয়েছে এবং তাদের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে চিকিৎসকের সুপারভিশনে তারা অবশ্যই যেন নিজেদের ব্লাড টেস্ট করিয়ে নেন। বিশেষ করে আমরা মনে করি যে কমপ্লিট ব্লাড টেস্টের সাথে ফেরিটিন এবং ডিডাইমারটা করা জরুরি। কোভিড টেস্ট তো করাটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, বোথ ফর রেকর্ড, বোথ ফর স্ট্যাটিস্টিক্স, বাট সেই সাথে যাদের ক্ষেত্রে সন্দেহ হবে ডাক্তার যদি মনে করেন অবশ্যই টেস্টের অবস্থা চিন্তা ভাবনা করে এক্সরে বা সিটি স্ক্যান করে সিদ্ধান্ত নেবেন যে এক্সরেতে কোভিডের মানে বক্ষ ফুসফুসে কোভিড সংক্রান্ত যে পরিবর্তন, যে গ্রাউন্ড গ্লাস অপাসিটি যেটাকে বলি আমরা, সেটা ডেভেলপ করতেছি কিনা। কারণ এটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা সেকেন্ড উইকে যাওয়ার পরে তীব্র আকার ধারণ করার পরে এটা টের পাই, যেটা খুবই দুঃখজনক। কারণ আমরা ব্যাপক করতে চাই না যে বাংলাদেশের জনগণ
গ্রাউন্ড গ্লাস অপাসিটি অথবা আংশিকভাবে লাং ড্যামেজ নিয়ে বাকি জীবনযাপন করবে। তো যারা হালকা সমস্যায় ভুগে 3-4 দিনে সুস্থ হয়ে যাচ্ছেন তাদের ব্যাপারটা আলাদা, তবে যারা 5 দিন পর্যন্ত জ্বর বা শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা লুজ মোশনে ভুগছেন এবং এবং চেস্ট পেইনে ভুগছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে ডাক্তারের শরণাপন্ন হয়ে আরেকটু সফিস্টিকেটেড টেস্ট এবং চিকিৎসাটা জরুরি। ব্লাড থিনার ইউজের বিষয়ে এটাও ডাক্তার সিদ্ধান্ত নেওয়াটা ইম্পর্টেন্ট, এবং যারা অ্যাজমা বা সিওপিডি পেশেন্ট শ্বাসকষ্ট আগে ভুগেছেন তারা তো অবশ্যই স্টেরয়েড রেস্কিউ প্রয়োজন হবে, তবে স্টেরয়েড রেস্কিউ ডিউরেশনটা 5 দিন হবে না, 7 দিন হবে না, তৈরি ট্যাপার করে 2 সপ্তাহে শেষ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু চিন্তা ভাবনার ব্যাপার আছে। তো আমরা যেন ঢালাওভাবে বাসায় সেলফ ট্রিটমেন্টে অভ্যস্ত না হয়ে আমরা একটা ইউনিফাইড প্রোটোকলের ট্রিটমেন্টটা করা উচিত বলে মনে করি। অর্থাৎ দর্শকদের জন্য এইটাই আমাদের পরামর্শ থাকবে যে আপনি যাই করেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানের থেকে তার নির্দেশ মতো চললে আপনার সামনের দিনে যে জটিলতাগুলো হবে না। আমরা একটু দীর্ঘমেয়াদী চিকিৎসার দিকে দেখতে চাই। আমরা কয়েক লক্ষ কোভিড আক্রান্ত আমি বলবো রোগীকে ইতিমধ্যে আমরা সুস্থ করে দিয়েছি, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়ে আমরা আলাপ করছি। একজন দর্শক রয়েছে আমাদের সাথে। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি স্যার, হ্যালো। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্ন হলো, আমি কোভিড আক্রান্ত আর কি। জি, আপনার বয়সটা একটু বলবেন, নাম বয়স। 42, আমার ডায়াবেটিস নরমালে আছে, প্রতিদিন ট্যাবলেট খাই। জি, কিন্তু এমনি আমার শরীরে কোনো উপসর্গ দেখা দিচ্ছে না, কিন্তু আমি টেস্ট করছিলাম জি। কলেরা হসপিটালে, বললো যে কোভিড। কতদিন আগে? এই তো 5 তারিখে টেস্ট করছিলাম। 5 তারিখ। কেন টেস্ট করতে গিয়েছিলেন, কি সমস্যা ছিল? আমি হলো সৌদি আরব যাবো আর কি স্যার, আমার 7 তারিখে ফ্লাইট ছিল। আচ্ছা আচ্ছা, 5 তারিখ টেস্ট। আপনার কি হৃদরোগ রয়েছে কিনা, প্রেশার? না না, প্রেশার না, আমার ডায়াবেটিস আছে। জি, ডায়াবেটিস কত ছিল আজকে, কি আপনি দেখেছিলেন? আসার পরে আমি কিছুদিন আগে আমার পাইছি, আমার আর আছে হওয়ার পরে। আর কোনো ওষুধ কি খান ডায়াবেটিসের জন্য? একটা ওষুধ খাই দুপুরে প্রতিদিন। নাম কি বলতে পারবেন? নাম শফিউদ্দিন, ভৈরব গোসামরা। না, ওষুধের নাম কি বলতে পারবেন? ওষুধের নামটা সরি দেখতেছি। আচ্ছা আচ্ছা, আপনার কি একটু হাঁটলে বা একটু নড়াচড়া করলে বা একটু এক্সারসাইজ বা ঘুম থেকে ওঠার সময় শ্বাসকষ্ট এমন কি অনুভূত হয় কিনা? না না, এমন অনুভূতি হয় না। বাসায় কি আপনার যে আমরা বলি যে অক্সিজেন যে মেপে দেখার সেই পালস অক্সিমিটার এই ধরনের কিছু কি আছে আপনার? না না, আমি 2 দিন সরকারি একটা প্যারাসিটামল হয়তাছি, একজন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য জি জি কমপ্লেক্স থেকে বলছে, কইছে এটা। জি জি, আপনি থাকুন আমাদের সাথে। ডাক্তার জুবায়ের, আপনি শুনছিলেন। জি, তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে উনি তো সৌদি আরব যাওয়ার চেকআপের অংশ হিসেবে কোভিড টেস্ট করা হয়েছিল, যেটা ফ্লাইটে ওঠার আগে ম্যান্ডেটরি, এবং সেটাতে ওনার কোভিড পজিটিভ এসেছিল, এবং যতদূর ওনার কথা মনে হলো উনি খুব বেশি সিমটম ছিল না ওনার, উনি হয়তো অ্যাসিমটোমেটিক কোভিড-19 ইনফেক্টেড ছিলেন। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ওনার যদি শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথা অথবা অবসাদগ্রস্ত যদি না থাকে, হোপফুলি হি উইল বি ফাইন। উনি যেহেতু এখনো যদি সৌদি আরব না গিয়ে থাকেন, তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে উনি যদি ভালো থাকেন, বাসায় উনি রেস্টে থাকাটা ইম্পর্টেন্ট, মাস্ক ব্যবহার করা ইম্পর্টেন্ট, যদি ওনার প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা উচিত, এবং ওনার উচিত হবে যে যেহেতু ওনার 5 তারিখে পজিটিভ হয়েছে, উইদিন 3 উইকসের মধ্যে 2 সপ্তাহের পরে আমরা বলি, সাধারণত এর আগে করলে অনেক সময় আবার সেকেন্ড টাইমে পজিটিভ এসে গেলে অনেকে খুব হতাশ ফিল করেন, তো উনি 3rd উইকের মাথায় আবার আরেকটা কোভিড টেস্ট করে ফেলা ভালো। আর ইন দ্য মেইন টাইম কোনো সিমটম থাকলে ডাক্তারের শরণাপন্ন হয়ে কিছু বেসিক চেক আপ করে ফেলাটা আমি মনে করি উত্তম, যদি বাসা থেকে বের হওয়া ওনার জন্য যদি নিরাপদ হয়। জি জি, অবশ্যই আইসোলেশনটা মেনটেন করে এই সময় খুব উত্তম, এবং পুষ্টিকর খাবার খাবেন। আমরা আলাপ করছিলাম আসলে দীর্ঘমেয়াদী কমপ্লিকেশন নিয়ে, এই বিষয়ে আমরা আলাপ করব। আজকে আমাদের সাথে আছেন ডাক্তার জুবায়ের আহমেদ, মেডিসিন স্পেশালিস্ট ও কনসালটেন্ট, ল্যাবএইড হাসপাতাল। আমরা আলাপ করছিলাম আসলে কোভিডের দীর্ঘমেয়াদী চিকিৎসা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে যারা কোভিড থেকে আসলে সুস্থ হয়ে গিয়েছেন তাদের অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কারো দেখা যাচ্ছে কাশি ভালোই হচ্ছে না, কারো দুর্বলতা রয়ে গিয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা। এই রোগীগুলো আপনাদের অভিজ্ঞতা থেকে যদি একটু বলতেন, তাতে আসলে কি করণীয় কোভিড থেকে সুস্থ হওয়ার পরে? আচ্ছা, তো এই বিষয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে, যেটা রিসেন্ট আমরা ব্রিটিশ গাইডলাইন এবং আমাদের ওয়ার্কিং গাইডলাইনেও দেখেছি যে করোনা প্রথম মাসের মধ্যে করোনার অ্যাকিউট ফেজটা উত্তীর্ণ হয়ে যায়, দ্বিতীয় মাস থেকে অর্থাৎ
5th উইক থেকে পঞ্চম থেকে অষ্টম সপ্তাহ পর্যন্ত আমরা এটাকে বলি অনগোয়িং কোভিড সিনড্রোম, অর্থাৎ কারো কারো শরীরে করোনার লক্ষণগুলো রয়ে যায়, এটা আমি একটু পরে বিস্তারিত বলছি। আর 8th উইক থেকে 12th উইক পর্যন্ত, অর্থাৎ তৃতীয় মাস থেকে অনওয়ার্ড 3-4 মাস বা পঞ্চম মাস পর্যন্ত তাদের লং কোভিড সিনড্রোমে ভোগার সম্ভাবনা থাকে। তো অনগোয়িং কোভিড সিনড্রোম বলতে আমরা জাস্ট করোনা থেকে ওঠার পরেই কতগুলো লক্ষণ পাই রোগীদের ক্ষেত্রে। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা স্কিন লিশন, অর্থাৎ স্কিন র্যাশ। আমাদের গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু প্রচুর পরিমাণে রোগীরা আসছেন, তারা বিভিন্ন আকারের স্কিন ইরাপশন বা স্কিন র্যাশে ভুগছেন, যেটা বুকে, পিঠে, কোমরে, ঘাড়ে হচ্ছে, এবং এটা একটু স্ক্র্যাচ করলে কিন্তু এটা আলসারেশন হয়ে গিয়ে ইনফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল ক্রিম এবং অয়েনমেন্ট ব্যবহার করতে হচ্ছে। বেশি ইনফেকশন হয়ে গেলে বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সময় আমরা ওরাল অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করছি। আরেকটা ব্যাপার থাকে যে কোভিড থেকে ওঠার পরও দেখা যায় যেহেতু লাংসে যথেষ্ট পরিমাণে ঘা রয়ে যায় অনেকের ক্ষেত্রে, আবার নতুন করে তারা কিন্তু কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন, নতুন করে কিন্তু বুকের প্রদাহ বা চেস্ট ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন। তো সেকেন্ড টাইম বা থার্ড টাইম তাদেরকে আবার হয়তো শর্ট স্টেরয়েড রেস্কিউ অথবা অ্যান্টিবায়োটিক দেওয়া লাগছে। থার্ড একটা ইম্পর্টেন্ট বিষয় হলো প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াস আমাদের শরীরের যে হজমে সাহায্যকারী যে অঙ্গ, সেই প্যানক্রিয়াসে ভোগা রোগীর সংখ্যা এখন ব্যাপক। রীতিমতো কয়েকশো রোগী আমরা দেখেছি গত কয়েক মাসে। এই প্যানক্রিয়াটাইটিসে ভোগা রোগীদের ক্ষেত্রে অবশ্যই তারা ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তারা বুঝবেন কি হবে, তীব্র পেটে ব্যথা যেটা খাওয়ার পরে প্রায় দিনই হচ্ছে, সাথে বমিও হয়। এদের ক্ষেত্রে কিন্তু আমরা হাসপাতালে রেখে তাদেরকে আমরা মুখে খাওয়া বন্ধ রেখে স্যালাইনের মাধ্যমে চিকিৎসা করার চেষ্টা করি। অবশ্যই সার্জারি ডাক্তারদের সাথেও আমাদের পরামর্শ করতে হয়। বেশ কিছু রোগীরা কিন্তু কোভিড থেকে ওঠার পরেও, এটা দ্বিতীয় মাস হোক, তৃতীয় মাস বা চতুর্থ মাস হোক, তারা কিন্তু নতুন করে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। পুরনো হৃদরোগীরাও আক্রান্ত হচ্ছেন, আবার যাদের কখনো হৃদরোগ ছিল না তারাও কিন্তু এই মায়োকার্ডাইটিসের ফলে অথবা করোনারি ভাস্কুলাইটিসের ফলে কিন্তু তারা অ্যাকিউট হার্ট অ্যাটাক বা অ্যাকিউট করোনারি সিনড্রোমে ভুগে হৃদরোগীর ডাক্তারদের কাছে আসছেন। আলটিমেটলি আমাদের সাথেও তাদের পরামর্শ করতে হচ্ছে। নতুন করে ব্রেন স্ট্রোক হচ্ছে, এবং একটা অ্যালার্মিং ব্যাপার হলো কি যে অনেকে কিন্তু চোখের প্রদাহেও ভুগছেন, অর্থাৎ আইরাইটিস, ইউভাইটিস, এবং কোনো ক্ষেত্রে ব্লাইন্ডনেস অর্থাৎ অপটিক নিউরাইটিসও ভুগছেন। এই জিনিসগুলো কিন্তু 3-4-5 সপ্তাহে হয়। একটা সিমটম খুব বেশি কমন, সেটা হলো কি মাসল জনিত জটিলতা, অর্থাৎ মাংসপেশির তীব্র ফ্যাটিক বা দুর্বলতা, অনেকটা ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের মতো একটা সমস্যা। এটা কিন্তু করোনাকালীন সময় থেকে প্রায় 3-4 মাস পর্যন্ত কন্টিনিউ করে। কারণ আমরা সায়েন্টিফিক্যালি জানি যে ল্যাকটেট নামক একটি কেমিক্যাল তৈরি হয় এক্সারসাইজের সময় আমাদের বডিতে। সেই ল্যাকটেটের পরিমাণটা অতিরিক্ত পরিমাণে দেখা যায় কোভিড রোগীদের ক্ষেত্রে। এই ল্যাকটেটটা কিন্তু স্বাভাবিক শরীরে ওয়াশ আউট হয়ে যায়, কিন্তু কোভিড রোগীদের ক্ষেত্রে ল্যাকটেটটা শরীরে দীর্ঘদিন ধরে মাসল প্রডিউস করতে থাকে, যার ফলে রোগীরা যদি সীমিত পরিমাণে ব্যায়াম না করেন, সীমিত পরিমাণে যদি তারা মুভমেন্ট যদি গ্রাজুয়ালি না বাড়ান, তাহলে দেখা যাবে কি যে তাদের মাসল মাস লস হয়, মাসলগুলো ছোট হয়ে পড়ে, হাত পায়ের মাংসপেশিগুলো সংকীর্ণ হয়ে পড়ে এবং তাদের মুভমেন্ট ক্যাপাসিটিটা অনেকাংশে কমে যায়। সো আমরা এটাকে বলি পেসিং সুপারভাইজড এক্সারসাইজ গুলা তাদের ক্ষেত্রে খুবই জরুরি, তাদেরকে আবার পুনরায় কর্মক্ষম। অর্থাৎ এই ধরনের এক্সারসাইজগুলো খুব বেশি তার জন্য জরুরি, এবং আপনি অনেকগুলো কমপ্লিকেশনের কথা বলেছেন। এই সব কমপ্লিকেশন যাতে না হয় সেজন্য আমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, কোভিড হয়ে যাওয়ার পরও আপনি যেটা পোস্ট কোভিড ক্লিনিক এখন বিভিন্ন জায়গায় কিন্তু চালু হয়েছে, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার যে সমস্যা সেই সমস্যাগুলো স্পেসিফিক যদি আপনি সমাধান করেন তাহলে আপনার উপকার পাবেন। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।